বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এস.এম. ইকবাল। খেলার সময় শুরুতেই বন্যা পরিস্থিতির খবর। ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লন্ডভন্ড নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলা। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন অগণিত মানুষ। চলছে বেঁচে থাকার লড়াই। এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ফেনী ও নোয়াখালীর বন্যা কবলিত এলাকা ঘুরে বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার। পেছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি একটি মহাসড়ক, অর্থাৎ নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যে সড়কটি গিয়েছে এটি সেই সড়কের চিত্র। এই চিত্রটি দেখেই আসলে বোঝা যায় যে বন্যার এবং ভারী বৃষ্টিপাতের ফলে যে পানি জমে গিয়েছে এই বন্যা দুর্গত এলাকাগুলোতে, সেখানকার কি অবস্থা। এক দেখি 1974 সালে একটা দেখছি, আর এই পর্যন্ত এরকম পানি দেখিনি। এখন তো কমতেছে না, বাড়তেছে। পানি আসলে গতকালকে এখানে, আজকে এখানে মঙ্গলবারও একটু ভালো ছিল, বুধবার থেকে বেশি জোরে আসতেছে আর কি। সড়কটি আশপাশের নিচু জমি থেকে অন্তত 3 ফুট উঁচুতে। তো সেই 3 ফুট উঁচু সড়কটিতে যদি পানি জমে থাকে, সেক্ষেত্রে নিচের যে জমিগুলো আছে এবং নিচে যে বাসভবন বা অন্যান্য দোকানপাট আছে সেগুলোর অবস্থা সহজেই অনুমেয়। আমরা দেখেছি যে গলা সমান পানি, এটি সেই নোয়াখালীর বেগমগঞ্জের কথা বলছি। হয়তো রোডে এতটুকু আছে, বাড়িতে মানুষের মাথার উপরেও চলে গেছে কোনো কোনো জায়গা। আল্লাহ যদি রক্ষা করে, মানুষকে রক্ষা করবে, এছাড়া আর কোনো ব্যবস্থা নেই মানুষের। ভারত বাংলাদেশ সীমান্তর কাছাকাছি যে এলাকাগুলো রয়েছে, যেহেতু ত্রিপুরা রাজ্য থেকে যে উজানের ঢল, সে ঢলের কারণেই বেশি পানি জমেছে বন্যা দুর্গত এলাকাগুলোতে। তো সে জায়গাগুলোতে আসলে পানির পরিমাণ আরও অনেক বেশি। অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন বন্যা দুর্গত এলাকার যে মানুষ রয়েছেন তারা। আমরা অনেক জায়গায় দেখেছি যে একতলা ভবনের পুরো একতলাই আসলে পানির নিচে, অনেকে ছাদে আশ্রয় নিয়েছেন, এবং যে সকল টিনের ঘর রয়েছে সে সকল টিনের ঘরে তো আর ছাদে আশ্রয় নেওয়ার সুযোগ নেই। তারা আশপাশের যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সে আশ্রয় কেন্দ্রে গিয়েছে, এবং সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা খোঁজ নিয়েছি। তারা বলেছেন যে বিশুদ্ধ পানি এবং তাদের শুকনো খাবারের প্রচণ্ড সংকট রয়েছে। অর্থাৎ শুধুমাত্র পানিবন্দী জীবন বা পানির কারণে ঘর ছেড়ে চলে আসার যে কষ্ট, সে তার পাশাপাশি কিন্তু যুক্ত হয়েছে বিশুদ্ধ পানি এবং খাবারের যে সমস্যা তা। আমরা দেখেছি যে মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, মানুষের প্রতি যে ভালোবাসা, তার একটি উজ্জ্বল নিদর্শন গত বেশ কদিন ধরে আমরা দেখতে পাচ্ছি। যে যেভাবে পারছে মানুষকে সাহায্য করছে, কেউ পানি দিয়ে, কেউ খাদ্য দিয়ে, কেউ আশ্রয় দিয়ে, প্রত্যেকে সাহায্য করছে, যেটি আসলে এই মুহূর্তে এই বানভাসী মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, সেটি তারা করছেন। এবং একই সাথে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ত্রাণ নিয়ে আসছে। শুধু বাজারে কিছু লোকে ওখান থেকে টাকা কালেকশন করি, ওইখানে কিছু লোকের দিতেছে, আর টোটাল গ্রামে গঞ্জে কে কোথায় আছে কখনো কেউ নাই। আমি গতকালকের কথা একটু বলতে চাই। আমরা গতকালকে ফেনী মহিপাল এলাকায় ছিলাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশে বারৈয়ারহাট থেকে মহিপাল পর্যন্ত পুরো সড়কটি পানির নিচে তলিয়ে গেছে, এবং যার প্রেক্ষিতে চট্টগ্রাম থেকে বারৈয়ারহাটের পরে আর কিন্তু ফেনীর দিকে আসার কোনো সুযোগই নেই। তাও আমরা দেখেছি যে যেভাবে পারছেন হেঁটে তারা বারৈয়ারহাট থেকে অন্তত 20 কিলোমিটার হেঁটে মহিপালের দিকে আসছেন। অবর্ণনীয় কষ্ট, দুর্ভোগ আমরা দেখেছি গতকাল। এটি হচ্ছে তুলনামূলক কম দুর্ভোগ যে অংশটির কথা আমি বলছি। এর চেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে যারা ফেনী 6টি উপজেলা, বিশেষ করে ছাগলনাইয়া এবং ওই দিকের আশপাশের যে সকল মানুষ রয়েছেন, যারা সীমান্তবর্তী কাছাকাছি এলাকার মানুষ, তাদের এখানে পানি অনেক বেশি পরিমাণে উঠেছে। এবং আমাদেরকে যতটুকু জানিয়েছেন অনেকে, যে আসলে অনেকে তাদের আত্মীয় স্বজন বা পরিবার পরিজনের কোনো খোঁজ পাচ্ছেন না। বানভাসী জলের কারণে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে সেই এলাকাগুলোতে। আজকে 3-4 দিন ধরে বিদ্যুৎ নেই। স্বাভাবিকভাবে মোবাইল টাওয়ারগুলো কাজ করছে না। কেউ আসলে তাদের স্বজনদের খোঁজও নেওয়ার মতন কোনো উপায় নেই। যেদিকেই চোখ যায় শুধু পানি এবং গাছপালা যা দেখা যাচ্ছে, এবং মাঝে মাঝে কিছু ঘরবাড়ি। এমন বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আসলে নৌকা দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এবং এই একটি জিনিসের সংকট আমাদের নজরে এসেছে, যেহেতু এটি আশপাশে খুব নদীবহুল কোনো এলাকা না। এখানে কিন্তু বড় ধরনের কোনো নৌকা আগে থেকে যে এখানে ছিল এমন নয় বিষয়টি।
অনেককেই আমরা দেখেছি ঢাকা থেকে ট্রাকে করে নৌকা তারা ভাড়া করে নিয়ে আনছেন এবং সেই নৌকা দিয়েই উদ্ধার কাজ চালাচ্ছেন, ত্রাণ কাজ চালাচ্ছেন। এবং আমরাও চেষ্টা করেছি যে কোনো একটি নৌকায় করে ভেতরে গিয়ে যতটুকু সম্ভব মানুষের দুর্ভোগ তুলে আনা যায়। তো আমরা দেখেছি যে এমন অনেক জায়গা আছে যেখানে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই, যার কারণে সেই জায়গাগুলোতে যে সকল মানুষরা আটকে রয়েছেন অনেককেই সেই নৌকার অপ্রতুলতার কারণে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আনা সম্ভব হয়নি। অনেকে বলছেন যে মূল সড়কের কাছাকাছি যারা আশ্রয় কেন্দ্রে আছেন বা যারা মূল সড়কের আশেপাশে কিছু বাসভবনে আটকা পড়েছেন তারা যত সহজে ত্রাণ পাচ্ছেন, যারা আরও ভেতরে অবস্থান করছেন তারা কিন্তু সেই ত্রাণটি অত সহজে পাচ্ছেন না। ফেনীতে বেশ কিছু হাসপাতাল রয়েছে, হাসপাতাল থেকে বেশ কিছু রুগীকে এবং সদ্যজাত শিশুদেরকে সেখান থেকে উদ্ধার করে আনা হয়েছে সেই নৌকা দিয়ে। এবং আমরা দেখেছি সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং অন্যান্য যে সকল সরকারি সংস্থা বা বাহিনীগুলো রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করছে। সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে সেই রিমোট প্লেস যেই প্লেসগুলো রয়েছে, যেসব জায়গায় আসলে নৌকা ছাড়া যাওয়ার কোনো সুযোগ নেই এবং নৌকার অপ্রতুলতার কারণে সেদিকে যাওয়া যাচ্ছে না, সেনাবাহিনী এক একটি বাসার ছাদের উপরে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে ত্রাণ ফেলছে এবং লাইফ জ্যাকেট তারা ছুঁড়ে মারছেন। এভাবে করে তারা তাদেরকে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন। গ্রামাঞ্চলে যে রিমোট এরিয়াগুলো রয়েছে যেখানে দুর্গতরা রয়েছেন, যাদের কাছে আসলে পৌঁছানো যাচ্ছে না, তো যত বেশি সংখ্যক নৌকা যদি তারা আনেন সেক্ষেত্রে তারা কিন্তু তাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবেন। এই ছিল নোয়াখালীর এলাকার সর্বশেষ উপজেলা থেকে বন্যার সর্বশেষ তথ্য আমার কাছে। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ফেনীর দাগনভূঞা এলাকায় আছেন রিপোর্টার আতর কাউসার। কুমিল্লা সদর উপজেলার আমরাতলী এলাকায় আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি কাউসারের কাছে। যেমনটি বলছিলাম যে ফেনী এবং নোয়াখালীর যে শেষ সীমানা, সেই সীমানাগুলোতে পানি বাড়ছে তার একটি উল্লেখযোগ্য প্রমাণ আমি এখন যেখানে আছি। এই মুহূর্তে আমি আছি ফেনীর সিলোনিয়া বাজার এলাকায়। এটি নোয়াখালী এবং ফেনীর যে মূল সড়ক, সেই মূল সড়কটি। এবং গত যেমনটি অনেকেই বলেছেন, আমি আবারও সেই উদ্ধৃতিটা দিতে চাই যে গত ৭৪ সালের পর থেকে এই সড়কে আর কখনোই পানি ওঠেনি। আজকে এই সড়কে পানি উঠেছে, সড়কটি নিমজ্জিত হয়ে গেছে অন্তত ২-২.৫ কিলোমিটার জুড়ে। গতকালকেও আমরা এই সড়ক দিয়ে ফেনীতে গিয়েছিলাম, সেখানে আমরা গিয়েছি এবং এসেছি, মাঝে কিন্তু কোথাও আমরা সড়কে পানি দেখিনি। কিন্তু আজ এই সড়কটিতে পানি উঠে গিয়েছে এবং আশপাশের অবস্থা তাহলে সহজেই অনুমেয়। কারণ আমি সকালে যেমনটি বলেছিলাম যে এই সড়কগুলো কিন্তু এখানকার আশপাশের যে নিচু জমি, সে নিচু জমি থেকে ২.৫ থেকে ৩ ফুট উঁচুতে। অর্থাৎ এই সড়কে যদি ১ ফিট পানি উঠে সেক্ষেত্রে নিচু জমিতে ন্যূনতমভাবে ৪ ফুট পানি উঠেছে, এমনটি সহজেই অনুমেয়। তো আপনারা দেখছেন যে এখানে একটি বাড়ি আমরা দেখতে পাচ্ছি, হাজী শেখ মধু মিয়ার বাড়ি। এ বাড়ির ভেতরে বেশ কিছু মানুষ আছেন যারা হয়তো এ বাড়ির যারা ভেতরে আছেন তাদেরকে রেস্কিউ করছেন, অনেকেই ত্রাণ নিয়ে এসছেন আমরা দেখেছি এবং একটি মেডিকেল টিমও আমরা দেখতে পাচ্ছি, হয়তো তারা খোঁজ করছেন যে ভেতরে কেউ অসুস্থ আছেন কিনা। অর্থাৎ এই যে বন্যার্ত যে দুর্গত মানুষ রয়েছেন তাদেরকে আসলে পানি সরানোর তো এই মুহূর্তে তেমন কোনো উপায় নেই, সেটি প্রকৃতির নিয়ম অনুযায়ী সরবে। কিন্তু সেই বন্যার্তদের দ্রুত উদ্ধারের জন্য, তাদের সহযোগিতার জন্য সাধারণ মানুষ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারি যে সংস্থাগুলো আছে সকলেই এগিয়ে এসছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে কিন্তু পুরোই সব এলাকা জুড়েই পানি। আমি যে সড়কে আছি সেই সড়কটিতে পানি, সে সড়কের যে দুই পাশ, সেই দুই পাশও পুরোপুরিভাবেই পানিতে নিমজ্জিত। এবং আমি একটু বলতে চাই যে গতকালকেও আমরা এই সড়কে এসেছিলাম, এই সড়কে কোনো পানি ছিল না। এক রাতের ব্যবধানে এই মুহূর্তে এই সড়কটিতে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এখানে সড়কের উপরে ১ ফুট পানি আমরা দেখতে পাচ্ছি। তো এই পানিটি গত রাতের পর থেকে এখানে এসছে এমনটি জানিয়েছেন এলাকাবাসী। এবং অনেকেই বলছেন যে গতকালকে আমরা ফেনীতে যখন গিয়েছিলাম আমরা দেখেছিলাম যে মহিপাল চট্টগ্রাম ফেনীর যে মূল সড়ক, সেই সড়কের ডিভাইডার ভেঙে পূর্ব দিক থেকে প্রচুর পরিমাণে পানি পশ্চিম দিকে আসছে অনেক, এবং পানির চাপ অনেক বেশি ছিল, এমন বেশি চাপ ছিল যে ডিভাইডার পর্যন্ত ভেঙে গিয়েছিল।
তো সেই পানিগুলোই রাতের ব্যবধানে এখানে এসে জমা হয়েছে এবং এখন যেটা মানুষ আশঙ্কা করছে যে হয়তো ফেনীর দিকের যে পানিগুলো সেগুলো এদিক থেকে পশ্চিম দিকে গিয়ে মেঘনা নদী হয়ে সেগুলো নিষ্কাশিত হবে, অর্থাৎ সেক্ষেত্রে এর পশ্চিম দিকে নোয়াখালী রয়েছে এবং লক্ষ্মীপুর রয়েছে, এদিক দিয়েই পানি হয়তো মেঘনা নদীতে যাবে। সেক্ষেত্রে বলা যায় যে নোয়াখালী এবং লক্ষ্মীপুর অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটতে পারে। অনেকেই বলছেন যে ফেনীর দিকে নাকি আগের চেয়ে কিছুটা পানি কমেছে, তো বিষয়টি যদি তেমন হয়ে থাকে তাহলে বলা যায় যে ফেনীর দিকের পানিগুলো পশ্চিম দিকে চাপ দিয়ে পশ্চিম দিক দিয়ে মেঘনা নদী দিয়ে বের হয়ে যেতে পারে, এমনটি এখানকার যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন, যারা বন্যার পরিস্থিতি সম্পর্কে তাদের অভিজ্ঞতা রয়েছেন, তারা আমাদের জানিয়েছেন। তো প্রচুর মানুষ বন্যা দুর্গত অবস্থায় ভেতরে আছেন, অনেকেই আমরা দেখেছি ভেলায়, তাদেরকে ভেলার মাধ্যমে ভেলায় করে নিয়ে আসা হয়েছে, রেস্কিউ করা হয়েছে। যেটি সকাল থেকেই বলছিলাম যে নৌকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে বন্যা দুর্গতদের যাবতীয় সাহায্য করার জন্য, অর্থাৎ যদি কাউকে রেস্কিউ করতে হয় সেক্ষেত্রেও নৌকার প্রয়োজন রয়েছে, একই সাথে যদি ত্রাণ দিতে হয় সেক্ষেত্রেও নৌকা একটি অত্যাবশ্যকীয় উপাদান হয়ে গিয়েছে এই মুহূর্তে বন্যার্তদের জন্য। তো দেখতে পাচ্ছেন যত দূর আসলে দৃষ্টি যাচ্ছে, বেশ কিছু একজন বয়স্ক মানুষকেও আমরা দেখতে পাচ্ছি, তাকে তিনি হেঁটে হেঁটে এদিকে আসছেন এবং তার কোমর সমান পানি সেটি এখান থেকেই দেখা যাচ্ছে। অর্থাৎ এখানকার যে বাসভবন বা বাসাগুলো রয়েছে সেগুলোর আসলে কি অবস্থা সেটি সহজেই অনুমেয়। তো আমরা যেটি দেখছিলাম গতকালকে যে ফেনী যেটি একটি সীমানাবর্তী এলাকা, এই ফেনী সীমানাবর্তী এলাকায় পানির চাপ অনেক বেশি ছিল। একই রকমভাবে পাশের আরেকটি জেলা রয়েছে কুমিল্লা, সেই কুমিল্লা 14 গ্রামেও গত পরশুদিন থেকেই মহাসড়কে পানি উঠে গিয়েছিল, এমনটিও আমরা জেনেছি। তো এই মুহূর্তে কুমিল্লার বন্যা দুর্গতদের আসলে কি অবস্থা বা সেখানে বন্যার সর্বশেষ কি পরিস্থিতি তা জানতে আমরা চলে যেতে চাই কুমিল্লায়। আমাদের আরেক সহকর্মী রয়েছেন ইশতিয়াক আহমেদ, তার কাছে। আর তার আগে এই ছিল ফেনীর সিলোনিয়া বাজার এলাকা থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। কুমিল্লা জেলার যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু ক্রমান্বয়ে একেবারে অবনতির দিকে যাচ্ছে এবং আমরা জানি যে গত পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে কুমিল্লা বুড়িচং উপজেলার 16 নং ইউনিয়নের যে বুরবুরিয়া গ্রামে কিন্তু কুমিল্লার নদীর যে গোমতী নদী সেটি বাঁধ ভাঙে এবং তারপর পরবর্তীতে কিন্তু প্রতিটি এলাকাকে কিন্তু প্লাবিত হওয়া শুরু করে। এবং এই মুহূর্তে আমরা যা জানতে পেরেছি যে কুমিল্লা বুড়িচং উপজেলায় প্রায় 35টি গ্রাম ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়ে রয়েছে এবং তারা বলা যায় যে 45,000 পরিবার এই মুহূর্তে বুড়িচং উপজেলায় তারা কিন্তু পানিবন্দী হয়ে আছে। এবং তার পাশাপাশি আমরা গতকাল দেখেছি যে উপজেলা রয়েছে সেখানকার যে ঘুঙ্গুর নদীর বাঁধ, সেই ঘুঙ্গুর নদীর বাঁধও কিন্তু গতকাল ভেঙে গিয়েছে এবং তার পাশাপাশি শালদা নদীর বাঁধ ভাঙার কারণে কিন্তু ব্রাহ্মণপাড়া যে উপজেলা রয়েছে সেই উপজেলার তিনটি ইউনিয়ন একেবারে পানির নিচে চলে গিয়েছে এবং সেখানে প্রায় 5,000 পরিবার ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে পানিবন্দী হয়ে গিয়েছে। তার পাশাপাশি যদি বলতে চাই যে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুইটি যে ইউনিয়ন, বাস্তবে ইউনিয়ন এবং আমরাতলী ইউনিয়ন, এই দুইটি ইউনিয়নে প্রায় বলা যায় যে 4,000 পরিবার ইতিমধ্যে পানিবন্দী হয়ে আছে। অর্থাৎ বলা যায় যে পুরো কুমিল্লা জেলা জুড়ে যদি বলি যে 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলায় এই মুহূর্তে প্লাবিত হয়ে রয়েছে। এবং আমরা কথা বলেছিলাম, কথা বলে ত্রাণ কর্মকর্তার সাথে কথা বলে জানতে পেরেছি যে কুমিল্লা জেলা জুড়ে 7 লক্ষ মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে রয়েছে এবং যদি সেটা বেসরকারি ভাবে আমরা বলতে যাই সেটা কিন্তু 10 লাখ ছাড়িয়ে গিয়েছে। একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে কুমিল্লা আদর্শ সদর উপজেলা যে দুইটি ইউনিয়ন প্লাবিত হয়েছে সেখানকার প্রায় 1000 মানুষ আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে তারা নিরাপদ স্থানে অবস্থান করছে। তার পাশাপাশি বুড়িচং এবং বিশেষ করে যে ব্রাহ্মণপাড়া উপজেলা যে গতকাল যেভাবে প্লাবিত হয়েছে ব্রাহ্মণপাড়া 3টি ইউনিয়ন, সেখানকার প্রায় 20 থেকে 25,000 মানুষ যারা ইতিমধ্যে আমরা দেখেছি যে তারা আশ্রয় কেন্দ্রে যেতে পেরেছে। এবং আমরা এখানে সকালবেলা এসেছি কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমরাতলী ইউনিয়নে যে কালখের পাড় এলাকায়, সেখানে দেখছি কিছুক্ষণ পর পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছে এবং স্বেচ্ছাসেবক সংগঠন যারা রয়েছে, তার পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন যারা রয়েছে, তারা ট্রাক ভর্তি করে তারা ত্রাণ নিয়ে যাচ্ছে এবং যারা পানিবন্দী পরিবারগুলো রয়েছে তাদেরকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন তারা সরবরাহ করছে। তার পাশাপাশি বলতে গেলে যারা এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে তাদেরকে রেস্কিউ করার জন্য অর্থাৎ উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। এর মধ্যে আমরা দেখেছি সেনাবাহিনী কাজ করছে, পুলিশ সদস্যরা কাজ করছে, ফায়ার সার্ভিস তারাও কাজ করছে। তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে বুড়িচং উপজেলার বেশ কিছু এলাকা রয়েছে যেখানে এখন পর্যন্ত কিন্তু কেউ গিয়ে পৌঁছতে পারেনি। অর্থাৎ বুড়িচং উপজেলার পূর্ণমতি, বারেশ্বর, হরিপুর, যদুপুর, পান্নাপুকুর পাড়, দিঘিরচর, এইসব যে এলাকাগুলো রয়েছে সেই সব এলাকাগুলো কিন্তু এখনো মানুষ পানিবন্দী রয়েছে এবং সেখানে কিন্তু একেবারে গলা সমান পানি থাকায় সেখানে নৌকা নিয়ে গিয়েও তাদেরকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছে স্বেচ্ছাসেবক সংগঠনগুলো। বলা যায় যে কুমিল্লায় যে বন্যা পরিস্থিতি তার ক্রমান্বয়ে কিন্তু একেবারে ভয়াবহ রূপ ধারণ করছে এবং বলা যায় অবনতির দিকে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা থেকে। কুমিল্লা এবং ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানছিলাম। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইশতিয়াক এবং তার আগে ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আতর কাউসার। যাব পরের খবরে। মৌলভীবাজারে মনু নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে 5 উপজেলা। পানিবন্দী হয়ে পড়েছেন 2 লাখের বেশি মানুষ। রাস্তাঘাট ঘরবাড়ি তলিয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বন্যার্তরা। বিস্তারিত জানিয়েছেন আমিনুল ইসলাম। গেল কয়েকদিন ধরেই সিলেটের মৌলভীবাজার জেলা, এই মৌলভীবাজার জেলার কিন্তু বেশিরভাগ নিম্নাঞ্চল কিন্তু এই পানিতে ডুবন্ত ছিল এবং এখানকার যেসব মানুষজন রয়েছেন তারা কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়েছে। গেল 3 দিন ধরে যে পানিটি ছিল সেটি মনু নদের পানি এবং মনু নদের পানি সচরাচর এখানকার বাসিন্দারা যেটি বলেছেন যে সেটি সচরাচর এই মৌলভীবাজার শহরে প্রবেশ করে না, কিন্তু বাঁধ ভেঙে যাওয়ার কারণে কিন্তু মনু নদীর পানি এখানকার যেসব হাওরগুলো রয়েছে সেগুলো মারিয়ে লোকালয়গুলোতে ঢুকে পড়েছে এবং এখানকার বেশিরভাগ সড়কগুলো কিন্তু গেল 3 দিন ধরে ডুবন্ত ছিল। আজকে কিছুটা পানি কমেছে, যদিও আসলে বৃষ্টিপাত বন্ধ রয়েছে, কিন্তু ভারতের ভেতর থেকে আসা পানি প্রবাহ কিন্তু মানুষজনের মনে ভীতির সৃষ্টি করেছে। যদি হাওরটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে তাহলে এই পানির প্রবাহ এরকম থাকবে না, স্থানীয় যেসব বাসাবাড়ি রয়েছে সেই বাসাবাড়িতে ঢুকে পড়বে। যদিও গেল কয়েকদিন ধরে সিলেট থেকে মৌলভীবাজার গামী যেসব সড়ক রয়েছে সেই সড়কগুলো ডুবন্ত ছিল এবং মৌলভীবাজার থেকে কুলাউড়া যাওয়ার যে রাস্তাগুলো ছিল সেগুলো ডুবন্ত ছিল। আজকে কিছুটা উন্নতি হয়েছে বলা যায়। সব বুড়াইল আসলো, এটা সব বুড়াইল আসলো পানি। এবারে ফিশারি আছে, প্রচুর ফিশারি আছে, সবগুলো ফুলকোর ফিশারি সব বুড়িয়া গেছে। বান সংস্কার না হওয়ার কারণে এই বানটা ভাঙ্গিয়া এদিকে পানির যে প্রবাহ সেই পানির প্রবাহ এখনো রয়েছে। এটি ভারতের মেঘালয় অংশের পানি এবং মেঘালয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে কিন্তু সীমান্ত পেরিয়ে যেসব নদ নদীগুলো রয়েছে বিশেষ করে কুশিয়ারা, মনু, সুরমা সহ বেশ কয়েকটি নদী দিয়ে আসলে এই পানি বাংলাদেশে প্রবেশ করছে। নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক রাখা হয়েছে। সেনাবাহিনীর পর্যায় থেকে অনেক জায়গাতে মেডিকেল টিমের তৎপরতা বাড়ানোর জন্য বলা হয়েছে, এমনটি আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। স্থানীয় পর্যায় থেকে যেটি জানতে পেরেছি যে উপজেলা প্রশাসন থেকে শুরু করে মৌলভীবাজার জেলা প্রশাসন যে ক্ষতিগ্রস্ত মানুষজন রয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন। ত্রাণ সহায়তা যেটি দেওয়া হচ্ছে সেটি অপ্রতুল আরো বাড়াতে হবে। তো এই অবস্থার মধ্য দিয়ে আসলে মৌলভীবাজার জেলার মানুষজনের যে ভোগান্তির চিত্র সেটি এখনো রয়েছে, তবে তাদেরকে এই পানি থেকে মুক্তি পেতে হয়তো কিছুটা সময় লাগবে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সর্বশেষ। এদিকে চট্টগ্রামে বন্যায় ডুবেছে 9 উপজেলা। এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে 5 জনের। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। কোথাও কোথাও ঝুঁকি নিয়েই চলাচল করছে যাত্রী ও পণ্যবাহী যান। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে বন্দরের কার্যক্রম। আরও জানাচ্ছেন শফিকুল আলম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী এবং নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জায়গায় তলিয়ে যাওয়ার কারণে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে, সড়ক বন্ধ রয়েছে এবং রেল চলাচল বন্ধ হয়েছে। বাসের ভেলায় করে নিয়ে যাওয়া হচ্ছে নানা পণ্য, যেখানে রয়েছে চিড়া, গুড় সহ নানা শুকনো খাবার এবং রয়েছে নানা মেডিকেল সামগ্রী, যেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে বন্যার্তদের সহায়তায় এগিয়ে যাওয়া। চট্টগ্রাম থেকে বিভিন্ন, বিশেষ করে চট্টগ্রাম ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া, রৌজান সহ যে বিস্তীর্ণ এলাকা পানি নিচে তলিয়ে গেছে সেখানে কিন্তু বিভিন্ন
বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন বিশেষ করে যে কোটা সমন্বয়ক যারা আছে সমন্বয়কদের পক্ষ থেকে বিভিন্ন উপজেলায় তারা টিম গঠন করেছে, সেখানে কিন্তু সেই পণ্য সামগ্রীগুলো নিয়ে যাচ্ছে এবং মানুষের ঘরে ঘরে কিন্তু মানুষের হাতে হাত রেখে কিন্তু মানুষের যে বন্যার্ত যে মানুষগুলো রয়েছে তাদের ঘরে সেই পণ্যগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। বেশি অতিরিক্ত পানির জন্য কিন্তু আমরা দূরত্ব জায়গা যাইতে পারি না, যেটুকু যাইতে পারছি অতটুকু বিভিন্ন সময় যা কিছু পারছি তা নিয়ে পৌঁছাইছি। আমাদের পার্শ্ববর্তী হারুয়ালচরি যেটা পূর্ব ফটিকছড়ি বলা হয়, ওখানে কিন্তু কোনো লোক যাওয়া হয় না এখনো। অন্যদিকে যে আমরা সড়কে যে দৃশ্য দেখেছি সেখানে সকাল থেকে কিন্তু শত শত ট্রাকে করে বন্যার্থীদের জন্য কিন্তু বিভিন্ন শুকনো খাবার, কলা, পাউরুটি, বিস্কিট সহ যে শুকনো খাবার সেগুলো ট্রাকে ভরে ভরে নিয়ে আসছে। বিভিন্ন দলে বিভক্ত হয়ে শত শত ট্রাক আমাদের চোখে পড়েছে। এখন এগুলো মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা এগুলো করেছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু মেডিকেল টিম অর্থাৎ নার্সিং ইনস্টিটিউট এবং যে হাসপাতালগুলো রয়েছে সেখানকার শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিন্তু বিভিন্ন যে ওষুধ সামগ্রী এবং স্যালাইন সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করছে বিভিন্ন জায়গায়। ডায়রিয়া, তারপর কলেরা বা সর্দি, জ্বর, কাশি, এই ধরনের ট্রিটমেন্টগুলো আমরা এখানে নিয়ে আসছি এবং আমাদের সঙ্গে অক্সিজেন সাপোর্ট, তারপরে কোনো প্রসূতি মায়ের ডেলিভারির জন্য আমাদের 2 জন ফিমেল আছে, ফিমেল নার্স। ছোট বাচ্চাদের অনেকে থাকে যে জ্বর, সর্দি হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, স্কিন প্রবলেম হচ্ছে, তাদের যে প্রাথমিক সেবাটা আমরা ওইটা দিচ্ছি। চট্টগ্রাম বন্দর থেকে কোনো ধরনের পণ্য বের হলে ওঠানামা হলে কি সে কোনো পণ্য দেশের কোনো জায়গায় যেতে পারছে না, এতে করে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা এবং পণ্য যেতে না পারায় বড় ধরনের ক্ষতিতে হবে সেটি বলা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের থেকে সর্বশেষ তথ্য। শফিকুল আলম। বন্যা পরিস্থিতির খবর জানাতে মৌলভীবাজার এলাকায় আছেন সহকর্মী আমিনুল ইসলাম এবং চট্টগ্রামের ফটিকছড়িতে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি প্রথমে যাব আমিনুলের কাছে। গেল 3 দিন ধরে মৌলভীবাজারের নিম্নাঞ্চলের বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই। এই ভারতীয় পাহাড়ি ঢলে মনু নদীর পানির বৃদ্ধি অব্যাহত থাকায় এই এলাকার যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলো ভেঙে বেশিরভাগ নিম্নাঞ্চলের মানুষের লোকালয় সহ এখানকার যেসব বাজার ঘাট, হাট বাজার এবং এলাকাগুলোর রাস্তাগুলো আসলে ডুবে গেছে এবং এই কারণে কিন্তু এখানকার মানুষের অনেকের এলাকাতেই কিন্তু এই পানি রয়েছে এবং এখনো আমরা রয়েছি মৌলভীবাজারের চাঁদনী ঘাট এলাকায় এবং এই চাঁদনী ঘাট এলাকায় যে বাজারগুলোর পাশে যে নদী তীরবর্তী যেসব দোকান এবং বসতঘরগুলো রয়েছে আপনারা হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো এখনো নিমজ্জিত। গেল কয়েক বছরে মনু নদীর পানি এত বৃদ্ধি এই চিত্র কেউ দেখেননি, এমনটি আসলে পানি উন্নয়ন বোর্ডের যারা এখানকার কর্মরত কর্মচারী থেকে কর্মকর্তা যারা রয়েছেন তারা বলেছেন। এবং কৃষি বিভাগের তথ্যে মনু নদীর এই পানি বৃদ্ধি ত্রিপুরা রাজ্যের যে বন্যা সেই বন্যার সাথে সম্পৃক্ত তারা বলেছেন, কেননা ত্রিপুরার পাহাড়ি অঞ্চল থেকে এই মনু নদীর উৎপত্তি বলে গবেষণায় এসেছে। এবং যদিও আসলে সিলেট অঞ্চলে মেঘালয়ের পাহাড়ি ঢলের পানি বেশিরভাগ সুরমা এবং কুশিয়ারা হয়ে পতিত হয় এবং এই ত্রিপুরা থেকে মনু নদীর উৎপত্তি হয়, এই পানিটি মৌলভীবাজার পর্যন্ত আঘাত হেনেছে। যদিও আসলে বাংলাদেশের ফেনী থেকে শুরু করে 12টি জেলার এই বন্যা পরিস্থিতির মধ্যে মৌলভীবাজারের ক্ষতির পরিমাণ কিছুটা কম, তারপরেও প্রায় 42,000 হেক্টর জমির যে আবাদ করা ধান সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এবং প্রচুর মাছের যে খামারগুলো রয়েছে সেই খামারগুলোর মাছ ভেসে যাওয়ার কারণে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখানকার খামারিরা আমাদেরকে জানিয়েছেন। যদিও আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেসব আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে নিম্নাঞ্চলের বাসিন্দারা উঠেছেন, তবে খাবারের অপ্রতুলতার কথা বলেছেন এখানকার যারা আশ্রয় প্রার্থী যারা রয়েছেন নিম্নাঞ্চলের। তারা বলছেন যে এই ত্রাণ সরবরাহ আরো বাড়াতে হবে এবং মেডিকেল টিমের তৎপরতা আরো বাড়ানোর দরকার, এমনটি তারা মনে করছেন। কেননা দর্শক জানেন যে এলাকায় বন্যা হয় সেই এলাকাতে কিন্তু নানা ধরনের রোগবালাই ছড়িয়ে পড়ার একটি ঝুঁকি থাকে, সেই ক্ষেত্রে মেডিকেল টিমের তৎপরতা আরো বাড়াতে হবে এমনটি বলছেন। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে উদ্ধার তৎপরতা শুরু থেকেই ছিল এবং কোস্টগার্ড সদস্যরাও কিন্তু আমরা দেখেছি সকাল থেকে তারা কিন্তু বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন এবং যেখানে মানুষের সহযোগিতা প্রয়োজন তারা সেখানে কাজ করছেন। যদিও আসলে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন মিলিয়ে স্থানীয় পর্যায় থেকে স্বেচ্ছাসেবীদের নিয়ে আসলে এই বন্যা মোকাবেলায় আসলে কাজ করা হচ্ছে। মৌলভীবাজার ছাড়াও সিলেটের নিম্নাঞ্চল এবং হবিগঞ্জের নিম্নাঞ্চল এলাকায় কিন্তু এই পানি রয়েছে। তো আমরা একটু চট্টগ্রামের খবর শুনতে চাই। চট্টগ্রামেও কিন্তু এই পরিস্থিতি বিরাজ করছে। চট্টগ্রামে আমাদের সহকর্মী শফিক রয়েছেন, আমরা শফিকের কাছ থেকে জানতে চাই চট্টগ্রামের খবর। শফিক।
বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আসলে মানুষের সাহায্যার্থে কিন্তু হাতে হাত মিলিয়ে বিভিন্ন যে শিক্ষার্থীরা বিভিন্ন সংগঠন কিন্তু বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করছে। একজন সংগঠনের সাথে আমরা একজন যিনি সমন্বয়ক তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। তাদের মাধ্যমে একটি সংগঠনের মাধ্যমে তাদের বেশ কিছু পণ্য দেওয়া হচ্ছে। আপনি একটু বলেন আপনাদের এই সংগঠনের মাধ্যমে কি কি সেবা আপনারা দিচ্ছেন? আমরা বিভিন্ন জাতীয় শুকনো খাবার এবং আমাদের আপনার বিভিন্ন যারা পড়তে পারে পরিধেয় বস্ত্র ছাড়া তারা কিছু নিয়ে যেতে পারে নাই, আমরা তাদের জন্য প্রয়োজনীয় পোশাক যাতে একটা পরিবার 5 জন মেম্বার্স সবার সাইজ কিন্তু ওইভাবে আমরা ওইভাবে কাপড় চোপড় নিয়েছি। আমরা একটা কুইন সেন্টার থেকে এবং আমাদের ছাত্রদের সমন্বয়ে আমরা অনেক বেশি ত্রাণ নিয়ে আসছি এবং আমরা চাই সর্বস্তরের মানুষ যাতে পায় ত্রাণের সুযোগিতা সবাই যাতে পেয়ে থাকে, সেজন্য আমাদের পক্ষ থেকে এই কার্যক্রম। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেকটি শিক্ষার্থীদের যে একটি বাস, যে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। অর্থাৎ মানুষের দুঃখের সময়, এই যে কষ্টের সময়, মানুষ বিপদের সময় মানুষের হাতে হাত বাড়িয়ে দিয়েছে। চট্টগ্রামে হাজারো এরকম সংগঠন, হাজারো ক্লাব তারা এই তথ্যগুলো, এই পণ্যগুলো দিয়ে যাচ্ছেন। সামনে আরেকটি টিম রয়েছে, সেই টিমের যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই টিমের কে রয়েছে আমরা একটু 30 সেকেন্ড একটু কথা বলার চেষ্টা করব। আপনারা পক্ষতে কি কি পণ্য সামগ্রী একটু আমরা দেখানোর চেষ্টা করবি, যেহেতু আমরা ছোট ভাইয়েরা আসছে, এরা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় আসছে। আপনাদের সংগঠনের পক্ষ থেকে কি কি পণ্যগুলো আসলে দেওয়া হচ্ছে, সেবা দেওয়া হচ্ছে? আমরা এখানে চিকিৎসা সামগ্রী বলতে ধরো স্যালাইন, তারপর আপনার ঔষধ, তারপর আর যেহেতু বিশুদ্ধ পানি করতেছি আমরা, তারপর শুকনো খাবার যেহেতু চিড়া আছে। আমরা আমাদের কোন সংগঠনে না, আমরা পূর্বজিয়ারি থেকে আনোয়ার থেকে আসছি, আমরা আনোয়ার থেকে আসছি। আর মোটামুটি আমরা এখানে যেহেতু যারা বন্যা আছে, বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা মোটামুটি এদের পাশে থাকার চেষ্টা করতেছি। আর হয়তো আমরা এটা কিয়ামতের ময়দানে হয়তো একটা ওসিলা পাবো। ওকে, ধন্যবাদ। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আনোয়ারা, বাঁশখালী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, কাপ্তা, রাঙ্গামাটি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এখানে বিভিন্ন যে পণ্যগুলো, বিভিন্ন তথ্যগুলো দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন আসলে তরুণ সমাজ বিভিন্নভাবে কি তারা তাদের সেই পণ্যগুলো দিচ্ছে, চাপাগুলো দিয়ে যাচ্ছেন। আপনারা কোন সংগঠনের পক্ষ থেকে? কাপ্তাই যুব সংগঠন থেকে আসছি আমরা, কাপ্তাই নতুন বাজার থেকে। বন্যার কবলিত মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি। আমাদের ছোট ভাইরা আসছে, আমরা সবাই আসছি। আয়সা স্যালাইন, খাওয়ার স্যালাইন, মোমবাতি, তারপরে বেলা বিস্কুট, চিড়া, মুড়ি, শুকনো খাবারগুলো দিচ্ছি। তো চেষ্টা করতেছি ওনাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য, যতটুকু পারতেছি সহযোগিতা করতেছি। তো সবার জন্য দোয়া করতেছি যেন এই যে সমস্যাটা এটা কাটে উঠে যায়। আমরা 200 প্যাকেট নিয়ে আসছি কাপ্তাই থেকে, কাপ্তাই রাঙ্গামাটি থেকে। বিভিন্ন জায়গায় আমরা এখন দূর থেকে আসছি। এই আমাদের যারা ছোট ভাইরা আছে আপনার ভেলাই করে যে দিয়ে আসছে, একদম ডুবন্ত পানি, খাওয়ার দাওয়ার নাই, ওদের অনেক দিন ধরে খাবার পাচ্ছে না, ওই জায়গা থেকে আমরা আসছি। ধন্যবাদ। আমরা একটু পানির দিকে দেখানোর চেষ্টা করি। আসলে বিভিন্ন সংগঠন তারা দলে বিভক্ত হয়ে বিভিন্ন ট্রাকে কাবার ভ্যানে করে এনে সেসব পণ্য, যে শুকনো খাবার বা রান্না করা খাবার, তারা কিন্তু বিভিন্ন জায়গায় আসলে দিচ্ছে। এটি এক অদৃশ্য এই ছবিগুলো আসলে এটাই বাংলাদেশের কথা বলে। আসলে যেই গোটা সংস্কার আন্দোলনের যেই মেসেজ, যে মানুষের পাশে দাঁড়া, মানুষকে সহায়তা করা, সেই মেসেজটি কিন্তু এই তরুণ শিক্ষার্থীরা এবং তরুণ সমাজ কিন্তু দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি বিভিন্ন এলাকায় যে পানির বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। এখানে গতকাল কিন্তু গলা সমান পানি ছিল, কিন্তু আজকে কিছুটা পানি এখানে কমেছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে সর্বশেষ তথ্য। শফিকুল আলম এবং আমিনুল ইসলামের কাছ থেকে জানছিলাম চট্টগ্রাম এবং মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য। 2026 বিশ্বকাপ বাছে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে 2 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। ইনজুরির কারণে এবার সুযোগ পাননি নেইমার জুনিয়র। বিশ্বকাপ বাছের এই ম্যাচে চমক 17 বছর বয়সী ছোট মেসি খ্যাত এস্তেভো উইলিয়ানের অন্তর্ভুক্তি। কোচ দরিভাল জুনিয়রের স্কোয়াডে আছেন এন্দ্রিক, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এলিসন বেকাররা।
একটা ব্যর্থ বিশ্বকাপ মিশন, কোচ বদল, দলের ভঙ্গুর অবস্থা। বেশ বাজে অবস্থার মধ্য দিয়েই যেতে হয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দলকে। এরপর দলের হাল ধরলেন কোচ দরিভাল জুনিয়র। তারপরও খুব একটা পরিবর্তন হয়নি চিত্র। বিশ্বকাপের পর ব্যর্থতার 16 কলা পূরণ হয়েছে কোপা আমেরিকায়। এক প্যারাগুয়ে ছাড়া আর কোনো দলের বিপক্ষে জয় পায়নি সেলেসাওরা। তবে কাতার বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার ব্যর্থ মিশন শেষে এবার নতুন এক যাত্রা শুরুর অপেক্ষায় ব্রাজিল। 2026 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ইতোমধ্যেই দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। চমক দিয়ে এবার স্কোয়াডও ঘোষণা করেছে সিবিএফ। বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে 2টি ম্যাচ খেলবে ব্রাজিল। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে এই 2 ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র। প্রত্যাশিতভাবে স্কোয়াডে আছেন রিয়াল মাদ্রিদ স্টার ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এডার মিলিতাওরা। এছাড়া গোলপোস্টের দায়িত্বে আছেন অ্যালিসন বেকার, এডারসন ও বেন্তো। মাঝমাঠের দায়িত্বে থাকবেন আন্দ্রে, ব্রুনো গুইমেরেস, গেরসন, হুয়াও গোমেজ, লুকাস পাকেতা। ডিফেন্সের দায়িত্বে থাকবেন মার্কুইনোস, গ্যাব্রিয়েল, দানিলোরা। তবে দুঃসংবাদ আছে একটা, ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র মাঠে নামেননি কোপা আমেরিকায়ও। এবার বিশ্বকাপ বাছাইয়ের এই স্কোয়াডেও সুযোগ হলো না ব্রাজিলিয়ান সেন্সেশনের। কোচ দরিভাল জুনিয়রের স্কোয়াডের সবচেয়ে বড় চমক 17 বছর বয়সী এভেস্তো উইলিয়ানের অন্তর্ভুক্তি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই তরুণ ফুটবলার। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে 21 ম্যাচে মাঠে নেমে 5 গোল করেন এভেস্তো। মাঠের পারফরমেন্স আহামরি কিছু না হলেও খেলার ধরনে ইতোমধ্যেই সবার নজর কেড়েছেন তিনি। ফুটবলীয় দক্ষতায় মেসিনিও বা ছোট মেসি নামেও তাকে ডাকা হয়। পারফরমেন্সের ঝলকে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের জায়ান্ট দলগুলো ইতোমধ্যে এভেস্তোকে দলে ভেড়াতে উঠে পড়ে লাগে। তবে শেষ পর্যন্ত সে দৌড়ে জিতে যায় চেলসি। আগামী বছরের জুলাইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির হয়ে খেলবেন তিনি। আগামী 7 সেপ্টেম্বর ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল, আর 11 সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে দরিভাল জুনিয়রের দল। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে মাত্র 2 ঘন্টাও টিকতে পারলেন না লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার লিও মেসি ইউটিউব চ্যানেলকে রোনালদোর উই আর ক্রিস্টিয়ানো রোনালদো সাবস্ক্রাইবার সংখ্যার দিক দিয়ে বিট করেছে 120 মিনিটেরও কম সময়। সামাজিক মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব কতটা তা সবারই জানা। ফেসবুক, এক্স কিংবা ইনস্টাগ্রাম সব জায়গাতেই তার ঈর্ষণীয় ফলোয়ার। ফেসবুক আর ইনস্টাতে অনুসারীর সংখ্যায় তিনি সবাইকে ছাড়িয়ে। সেই ধারাবাহিকতায় এবার অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও যাত্রা শুরু করলেন CR7, যার নাম দিয়েছেন তিনি উই আর ক্রিস্টিয়ানো। বুধবার চ্যানেলটি খুলতেই ভক্তরা হামলে পড়েন সেখানে। মাত্র একদিনেই যার সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়ে গেছে 1,25,00,000। প্রথম 1 ঘন্টাতেই উই আর ক্রিস্টিয়ানোর সঙ্গে যুক্ত হয়েছেন 1 মিলিয়ন ফলোয়ার্স। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে এটা বিশ্ব রেকর্ড। এত অল্প সময়ে ইউটিউব চ্যানেলে অনুসারীর সংখ্যা 1 মিলিয়ন হওয়ার নজির নেই আর কোনো। ক্যারিয়ারের শুরু থেকে নানা বিষয় নিয়ে লিওনেল মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে হবে না তা কি করে হয়? তবে এই প্ল্যাটফর্মে ফুটবল সুপারস্টারের সামনে দাঁড়াতেই পারেননি লিওনেল মেসি। মাত্র 2 ঘন্টাতেই বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকার চ্যানেল লিও মেসিকে বিট করে উই আর ক্রিস্টিয়ানো। সবে মাত্র ইউটিউব দুনিয়ায় রোনালদো পা রাখলেও এখানে মেসির পথ চলা বেশ লম্বা সময় ধরে। 18 বছর আগে এই চ্যানেলটি চালু করেছিলেন লিও। বর্তমানে যার সাবস্ক্রাইবার সংখ্যা 21 লাখেরও বেশি। রোনালদো চ্যানেল ওপেন করার মাত্র 2 ঘন্টার মাঝেই তার সাবস্ক্রাইবার সংখ্যা হয়ে যায় 21,70,000, সেটাও মাত্র 18টি ভিডিও আপলোড করে। বিপরীতে মেসির চ্যানেলে এখন পর্যন্ত আপলোড করা হয়েছে 207টি ভিডিও। বুধবার সামাজিক মাধ্যমে ইউটিউব চ্যানেল খোলার কথা জানান রোনালদো। ফেসবুকে তিনি লিখেন, অপেক্ষার পালা শেষ, অবশেষে আমার ইউটিউব চ্যানেল চলে এলো। ভক্তদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার কথা রোনালদো লিখেছেন তার ট্রেডমার্ক উদযাপন সিওর ঢঙ্গে। বর্তমানে এক্সে 11,25,00,000, ফেসবুকে 17 কোটি ও ইনস্টাগ্রামে 63,60,00,000 অনুসারী আছে রোনালদোর। SM ইকবাল, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।